আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রিদিকা আহসান। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। টানা বৃষ্টির পর আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের অধিকাংশ জেলায়। সামনের কয়েকদিনে তাপদাহ বাড়তে পারে। সেই সাথে আভাস মিলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় আইলার মতো রেমাল আছড়ে পড়তে পারে সুন্দরবন এলাকায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2009 সালের 25 মে সুন্দরবনে আছড়ে পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলা। ভয়ঙ্কর সেই দুঃস্বপ্ন ফের ফিরে আসতে পারে। চলতি বছরের 25 মে আরও একবার আছড়ে পড়তে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল, এমন তথ্য জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। দেশটির আবহাওয়া অফিসের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে 24 মে বঙ্গোপসাগর থেকে শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড় ভূভাগের দিকে ধেয়ে আসতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি পূর্ণ রূপ নিলে এর নাম হবে রেমাল। নামটি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। 4 বছর আগে 2020 সালের মে মাসের 20 তারিখে দেশের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। বেশ বিধ্বংসী ছিল ঘূর্ণিঝড়টি, তবে সুন্দরবনের কারণে সে যাত্রায় রক্ষা পেয়েছিল দেশের উপকূল। এর আগে 2009 সালে 25 মে সুন্দরবনে আঘাত হেনেছিল প্রলয়ঙ্করী আইলা। পূর্বাভাস অনুযায়ী চলতি মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে আগামী 20 মে থেকে একটি ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে, যা 24 মে থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোতে পারে। তবে কোথায় কত গতিতে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে তা এখনই বলা যাচ্ছে না। তবে অনুমান করা হচ্ছে আগামী 25 মে সন্ধ্যার পর এই ঘূর্ণিঝড় ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে 24 মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায়। বৃষ্টি চলতে পারে 26 মে পর্যন্ত। আবহাওয়াবিদরা বলছেন, রেমাল ও আমফান ও আইলার মতো বিধ্বংসী হতে পারে, তবে এটির শক্তি কতটুকু, শেষ পর্যন্ত সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা তা জানতে আরও কিছুটা সময় লাগবে। 2009 সালের 25 মে সুন্দরবনে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আইলা। সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের 15তম বর্ষের সন্ধ্যাতেই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হ্যাপি রহমান, পদ্মা নিউজ। সারা দেশে নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বাংলাদেশ সড়ক পরিবহনের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নির্দেশ দেন তিনি। ঢাকার বনানীতে বিআরটি এর সদর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার 2 সিটি মেয়র, বিআরটি এর চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বিআরটি এর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, এত উন্নয়নের পরও সড়ক মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কেন? ঝালকাঠিতে ভয়াবহ বাস দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, 40 বছরের পুরনো গাড়ি কিভাবে সড়কে চলে? বুধবার থেকেই সারা দেশে নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশ দেন মন্ত্রী। শুধু ঢাকায় নয়, সারা দেশেই মোটরসাইকেলে হেলমেট বাধ্যতামূলক করার নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের কথাও বলেছেন তিনি। ভারতের কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার পুত্তুরিতে মেয়ের মৃত্যুর 30 বছর পরে আবার বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজছেন তার পরিবার। তবে জামাইকেও হতে হবে মৃত। পরিবার বলছে, তারা তাদের মৃত কন্যার জন্য একটি বিবাহের আয়োজন করতে চান, কারণ তারা মনে করেন পরকালে তাদের কন্যার অবিবাহিত অবস্থার ফলে তারা এখন নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, 30 বছর আগে নবজাতক অবস্থায় কন্যার মৃত্যুর মধ্য দিয়ে পরিবারটিতে দুর্ভাগ্য হানা দিয়েছিল। এরপর থেকেই একের পর এক ঝড়ঝাপটা পাড়ি দিচ্ছে তারা। অপ্রত্যাশিত নানা কিছুর মুখোমুখি হতে হচ্ছে পরিবারটিকে। এই দুর্ভাগ্যের কারণ হিসেবে পরিবারটিকে সমাজের বয়োবৃদ্ধরা বলেছেন, তাদের কন্যার অতৃপ্ত আত্মাই তাদের জন্য নানা সমস্যার সৃষ্টি করছে। গত কয়েকবারের ন্যায় এবারও চলমান কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছেন বাংলাদেশি মেয়ে ও সাবেক মিস আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তি। তবে এবারের উপস্থিতিটা তার জন্য থাকছে বিশেষ হয়ে। মা হতে যাচ্ছেন তিনি।
প্রিয়তি গণমাধ্যমকে বলেন, আয়ারল্যান্ডের রিচার্ড হ্যারিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে এবারও কানে এসেছেন। সপ্তাহখানেক থাকবেন, এর মধ্যে বেশ কিছু ইভেন্টে অংশ নিতে হবে। বুধবার লাল গালিচায় হাঁটবেন তিনি, আবার মা হতে চলেছেন। আগস্ট মাসেই নতুন অতিথি পৃথিবীর আলো দেখবে। পেটে সন্তান ধারণ করে ফেস্টিভ্যালে অংশ নেওয়ায় এটি তার জন্য আরও বিশেষ হয়ে গেছে। 2014 সালে মিস আয়ারল্যান্ড নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত মডেল, অভিনেত্রী ও পাইলট মাকসুদা আক্তার প্রিয়তি। এরপর আন্তর্জাতিক বহু প্রতিযোগিতায় তিনি হয়েছেন চ্যাম্পিয়ন। কিছুদিন পরই শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। তার আগে প্রায় 10 মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-20তে ফেরেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ভালো না করলেও বোলিংটা ছিল দুর্দান্ত। টি-20তে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এখন সবার উপরে তিনি। এবার বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বুধবার আইসিসির সর্বশেষ হালনাগাদে দুজনই আছেন এখন 1 নম্বরে। সাকিবের রেটিং পয়েন্ট 231 থেকে কমে হয়েছে 228। এদিকে হাসারাঙ্গা আন্তর্জাতিক টি-20তে সর্বশেষ খেলেছেন এবছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে। 3-এ আছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। বাংলাদেশের জল পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে খুলনার দাকব এলাকা। এখানকার জমিতে লবণাক্ততা থাকায় উৎপাদন হয় না শাকসবজি। অতি দারিদ্রতার কারণে দুধ, ডিম, মাছ, মাংস খাওয়ার সামর্থ্য নেই এখানকার গর্ভবতী নারীদের, যার ফলে মারাত্মক পুষ্টিহীনতায় ভোগায় গর্ভবতী নারীরা জন্ম দিচ্ছেন বিকলাঙ্গ ও অপুষ্ট শিশু। বিস্তারিত দেখুন বিশেষ ডেস্ক রিপোর্টে। সুন্দরবনের পাশ ঘেঁষে ছোট্ট গ্রাম কালাবগি। বাসার কাঠ দিয়ে গড়ে উঠেছে এসব ঘর। মাটিতে লবণাক্ততার কারণে গ্রামে উৎপাদন হয় না কোনো সবজি বা ফল। আবার যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় এবং আর্থিক সামর্থ্য না থাকায় অনেকের পক্ষে সম্ভব হয় না শহর থেকে পুষ্টিকর খাবার কিনে আনার। আমি একজন গর্ভবতী মা, আমার পুষ্টিকর খাদ্য খাওয়ার প্রয়োজন, তা আমি খাইতে পারি না। আর নদী ভাঙন, আমি ঘর বাড়ি নেই, আমি থাকতে পারবো না। আমি চিকিৎসা হব, তা আমি চিকিৎসা করতে গেলে একটু সমস্যা। এখান থেকে খুলনা চালনা যেতে গেলে অসুবিধা, ভাঙন, নদী পার হয়ে যাব কিভাবে। ভালো খাবারের অভাবে পুষ্টিহীনতায় ভুগেন সেখানকার গর্ভবতী নারীরা। সে কারণে জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু। আবার সঠিক সময়ে স্বাস্থ্যকেন্দ্রে যেতে না পারায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন গর্ভবতীরা। এখানে মনে করেন গর্ভবতী মহিলারা অনেকে আছে, তো প্রতি সময় তো আমাদের গর্ভবতী হচ্ছে। এখানে এমন অবস্থা যে কোনো মহিলার প্রেগনেন্ট মানে ব্যথা শুরু হয়ে গেছে, এমতো অবস্থা আমাদের কিন্তু ব্যথা শুরু হয়ে গেলে আমাদের দূরে ডাক্তারের কাছে যাবো সেমন কোনো পরিস্থিতি নেই। এখান থেকে ট্রলার নিয়ে চালনা যাওয়া লাগে। চালনা যেতে যাতে যেতে মহিলা মনে করেন মাঝখানে বাচ্চাটা হয়েই গেল ট্রলারের ভিতরে। ট্রলারের বাচ্চা ওই সময় যদি অক্সিজেন ফেল করে তখন মাও মারা যেতে পারে, শিশুও মারা যেতে পারে। গর্ভবতী, কিন্তু ঠিকমতো ডাক্তারের ধারে যেতে পারছে না, খেতে পারছে না। আর ডাক্তারের সাথে ধারে গেলেই তো টাকা পয়সা দরকার। জনপ্রতিনিধিরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় পর্যাপ্ত সহায়তা পায়নি এসব এলাকা। খুবই দুর্বিষহ অবস্থা। আমাদের এখান থেকে শুধু ডেলিভারি না, আমাদের এমার্জেন্সি কোনো যদি রোগী এখানে হয় তাহলে তাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের খুব পরিশ্রম করতে হয়। তো অনেকে জীবন হারায় পথে, অনেকে হয়তো বেঁচে যায়। চিকিৎসকরা বলছেন, কম খরচে ও কোন কোন খাবারে পুষ্টি চাহিদা মেটানো যায় সে বিষয়ে গর্ভবতীদের জানান তারা। এরা পুষ্টিহীনতায় ভুগছে সবসময়। যেমন আমি ম্যাক্সিমাম রোগী দেখি আজকে একজন দেখলাম 35% হিমোগ্লোবিন, তাহলে কি পরিমাণ পুষ্টিহীনতায় ভুগছে। এই রোগীগুলোকে আমরা চেষ্টা করছি যে ওদেরকে মাইকিং করেছি যে আপনারা পুষ্টি বিষয়ক জ্ঞান নেবেন। আমাদের দেখবেন এখানে একটা সেন্টার আছে ANC, আমার 2টো রুম। এটা আমার জলবায়ুর বিরূপ প্রভাবে প্রকৃতির পরিবর্তন যেমন দৃশ্যমান, তেমনি দৃশ্যমান এই অঞ্চলের নারীদের জীবনের নানান অসঙ্গতি। আর এসব অসঙ্গতি দূর করার জন্য সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন ভুক্তভোগীরা। শবনাজ স্মৃতি, পদ্মা নিউজ, দাকুব,
খুলনা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হৃদিকা আহসান। ভালো থাকুন, সুস্থ থাকুন।